পর্যায় সারণীর আলোচনাটাকে আমরা এবারে এগিয়ে নিয়ে যাব। আমরা এবারে যে বিষয়টা পর্যায় সারণীতে আলোচনা করব সেটা হলো যে পিরিয়ডিক প্রপার্টিজ, অর্থাৎ পর্যায় সারণী বরাবর, অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে গেলে কোন কোন ধর্মগুলোর কীরকম পরিবর্তন হয়, অর্থাৎ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, তার লজিক কি, কেন বৃদ্ধি পায় বা কেন হ্রাস পায়, এই জাতীয় বিষয়গুলো আলোচনা করব। তো সেই প্রসঙ্গে সবার প্রথম যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। তবে আজকে আমরা আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখব যে পারমাণবিক ব্যাসার্ধের কথা যেটা আমরা বলছি সেই পারমাণবিক ব্যাসার্ধটা কি, সেই অংশটুকুতে আজকে আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখব। দেখো, এমনিতে পারমাণবিক ব্যাসার্ধ বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন তার দূরত্ব সেটাকে বোঝাবে। এই দূরত্বকে প্রকাশ করার জন্য যে যে ইউনিট বা এককগুলোকে সাধারণত ব্যবহার করা হয় তার মধ্যে আছে অ্যামস্ট্রং, যেটা মিটার ইউনিটে 10⁻⁻10 মিটার, ন্যানোমিটার ইউনিট আছে 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার, এবং পিকোমিটার পিএম 1 পিকোমিটার ইকুয়ালস টু 10⁻12 মিটার। কিন্তু যত সহজে আমাদের এই স্টেটমেন্টটা বোঝাচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন কক্ষের যে দূরত্ব সেটাকে বোঝায়, একটা পরমাণুর ক্ষেত্রে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের যে কতটা দূরত্ব সেটা পরিমাপ করা কিন্তু অ্যাকচুয়ালি সো মাচ ডিফিকাল্ট, একাধিক কারণে। তার মধ্যে প্রথম কারণ হলো যে ইলেকট্রনের যে কক্ষ সেই কক্ষে ইলেকট্রনটা ক্লাউডের আকারে থাকে, তাই নির্দিষ্ট তার সীমানা বোঝা কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই সেক্ষেত্রে আমরা পারমাণবিক ব্যাসার্ধকে সরাসরি পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনের দূরত্ব এইভাবে পরিমাপ কিন্তু অ্যাকচুয়ালি করা হয় না। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের যে পরিমাপ সেটা করা হবে কিভাবে? অ্যাকচুয়ালি পারমাণবিক ব্যাসার্ধকে আমরা তিনটে ক্ষেত্রে ভাগ করে নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার জন্য এবং পরীক্ষা নিরীক্ষার সুবিধার জন্য। প্রথম আমরা দেখব যে পারমাণবিক ব্যাসার্ধের যে তিনটে ভাগ তার মধ্যে একটা হলো সমযোজী ব্যাসার্ধ, একটা ধাতব ব্যাসার্ধ আর একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে এই তিন প্রকারের ব্যাসার্ধ, যেটা প্রতিটাই পারমাণবিক ব্যাসার্ধের শ্রেণীবিভাগ বলা যেতে পারে, মানে টাইপ অফ পারমাণবিক বা অ্যাটমিক রেডিয়াই, সেই ব্যাপারটাই আমরা এখন বলবো। তাহলে প্রথম আমরা আলোচনা শুরু করব সমযোজী ব্যাসার্ধ সম্পর্কে। সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে যে পয়েন্টসগুলো আমরা এখানে খেয়াল করব, যে সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করতে হলে একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধনে যুক্ত থাকতে হবে। অর্থাৎ একই মৌলের দুটো পরমাণুর মধ্যে যদি এক বন্ধনের পরিবর্তে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে কিন্তু সমযোজী ব্যাসার্ধের কনসেপ্টটা প্রযোজ্য হবে না। তাহলে কখন হবে না, যদি দুটো একই মৌলের পরমাণু এক বন্ধনে উপস্থিত থাকে তখন আমরা সমযোজী ব্যাসার্ধের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এই ক্রাইটেরিয়াটা, এই শর্তটা ফুলফিল করে তখন সমযোজী ব্যাসার্ধ আর কোভ্যালেন্ট, সো দ্যাট ইকুয়ালস টু হাফ ইন্টু আন্তঃনিউক্লিয় দূরত্ব, যেটাকে DAA দিয়ে প্রকাশ করা হচ্ছে। একটা ডায়াগ্রাম দেখলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে এখানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো, এখানে এই দুটো দেখছো, এটা একই মৌলের দুটো পরমাণুর দুটো পরমাণু, তাদের মধ্যে সমযোজী এক বন্ধন উপস্থিত, এটা ধরে নেওয়া হচ্ছে। এই যে দুটো নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসদের মধ্যে দূরত্ব
সেই দূরত্বটাকে আন্তঃনিউক্লিয় দূরত্ব, যেটাকে DAA, এটা একটা এ পরমাণু, এটাও একটা এ পরমাণু, তাই DAA ধরে নেওয়া হয়েছে। দেন R ইকুয়ালস টু হাফ অফ দ্যাট ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, আন্তঃনিউক্লিয় দূরত্ব, অর্থাৎ R ইকুয়ালস টু হাফ D অফ AA। এবার দেখো এরকম দুটো এই জাতীয় ছোট্ট তথ্যের কথাই বলি। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন পরমাণুগুলো, দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের মধ্যে সমযোজী এক বন্ধনে যুক্ত থাকে। তাই সেক্ষেত্রে এইটা পরিমাপ করে দেখা গেছে, পরিমাপ করার একাধিক টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে, এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক আছে, ইলেকট্রন ডিফ্র্যাকশন টেকনিক আছে, এইসব টেকনিক আছে। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে DHH অর্থাৎ এক হাইড্রোজেনের যে দুটো পরমাণু, ধরে নাও এই দুটো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পরমাণুর যে নিউক্লিয়াস, দুটোর মধ্যে দূরত্ব, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স DHH, সেটা পরিমাপ করে পাওয়া গেছে 0.74 আমস্ট্রং। সো এক্ষেত্রে আমরা যে কোভ্যালেন্ট যে রেডিয়াই যেটা, সেটা আমরা পেয়ে যাব, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ, দ্যাট ইকুয়ালস টু হাফ DHH, এবং এটার তার মানে 0.74 অর্ধেক অর্থাৎ 0.37 আমস্ট্রং, এটাই আমরা পেয়ে যাব হাইড্রোজেনের যে কোভ্যালেন্ট যে পারমাণবিক ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াই, সেটা পেয়ে যাব। এবারে দেখো এইটাকে, এই তথ্যটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অন্য পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু ক্যালকুলেশন করে দিতে পারবো, যদি দুটো পরমাণু সেম না হয় সেক্ষেত্রেও। যেমন এখানে উদাহরণ দেখো, D অফ HCl, মানে HCl এই যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিনের যে নিউক্লিয়াস, সেই দুটোর মধ্যে যে ডিফারেন্স বা দূরত্ব 1.36 আমস্ট্রং। তাহলে D অফ HCl আমরা মানে বুঝতে পারছি, মানে হাইড্রোজেনের যে একটা ডায়াগ্রাম আঁকলে বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, সহজেই এটা বুঝতে পারবো আমরা। দেখো এটা একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি। এটা সাপোজ হাইড্রোজেন, তার নিউক্লিয়াস, ক্লোরিন তুলনামূলকভাবে বড়, এটা ক্লোরিন। তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা, অর্থাৎ D অফ HCl, এইটা মানে, তার মানে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ, হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ প্লাস ক্লোরিনের যে পারমাণবিক ব্যাসার্ধ, এই দুটোর টোটালটা হচ্ছে D অফ HCl। এবারে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে R অফ H, আর কোভ্যালেন্ট হাইড্রোজেনের যে কোভ্যালেন্ট রেডিয়াই, সেটা আমরা বার করে রেখেছি 0.37। আমরা টোটালটা জানি 1.36, তাহলে 1.36 থেকে আমরা এই ফর্মুলা, এই যে সিম্পল রিলেশনটা আছে, D অফ HCl ইকুয়ালস টু R অফ H প্লাস R অফ Cl, অতএব R অফ Cl ইকুয়ালস টু D অফ HCl মাইনাস RH, সিম্পল রিলেশন। এটাকে, এইটা আমরা ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে RHটাকে আমরা এদিকে আনবো, তাই D অফ HCl মাইনাস R অফ H, এবং ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 0.99 অ্যামস্ট্রং, অর্থাৎ ক্লোরিনের যে কোভ্যালেন্ট রেডিয়াই সেটা 0.99 অ্যামস্ট্রং পাওয়া গেল। এরকম ধরনের যেমন আরো উদাহরণ বলা যেতে পারে, যেমন O2 অক্সিজেন। আমরা জানি অক্সিজেন অণুতে পরমাণু দুটো অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধনে আবদ্ধ থাকে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু এক বন্ধনে আবদ্ধ থাকলে যে সমযোজী ব্যাসার্ধের কনসেপ্ট বলা যায়, সেটা কিন্তু নির্ণয় করা যাবে না ডিরেক্টলি। কিন্তু আমরা বিভিন্ন যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে এক বন্ধন কিন্তু আমরা সৃষ্টি হয় এরকম কিন্তু জানি। সুতরাং সেক্ষেত্রে যেহেতু আমরা হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ জানি, সেটাকে ব্যবহার করে অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ তথা সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা, যেখানে একযোজী সমযোজী বন্ধন সৃষ্টি হয় না, সেক্ষেত্রেও অন্য একটা মৌলের পরমাণুর তথ্যকে, তার যে কোভ্যালেন্ট রেডিয়াস, তার ডেটাকে বা তথ্যকে কাজে লাগিয়ে আমরা অন্যটার ক্ষেত্রেও ক্যালকুলেশন করে দিতে পারি। তাহলে এই গেল সমযোজী ব্যাসার্ধের আলোচনা। এবারে চলে আসি ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াই, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা, যেটা
একটা টাইপের পারমাণবিক ব্যাসার্ধ। এখানে যেটা বলা হচ্ছে দেখো, ধাতব কেলাসে অবস্থিত পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। তো এই ব্যাপারটাও একদম সিমিলার দ্যাট অফ, আমরা এটা পড়ে এলাম সমযোজী ব্যাসার্ধ, একদম সেম, শুধু ডিফারেন্সটা হচ্ছে যে সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে দুটো পরমাণুকে এক বন্ধন এর সাপেক্ষে তাদের বন্ধন তৈরি করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে একটা সমযোজী যৌগ, এই সমযোজী বন্ধন থাকতে হবে। কিন্তু ধাতব ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে যে মেটালিক যে ক্রিস্টাল বা কেলাসগুলো আছে, সেই কেলাসে তাদের মধ্যে যে দুটো পাশাপাশি অবস্থিত দুটো ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যেটা ধাতুর মধ্যে আছে, ধাতুর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ধাতব বন্ধন। অর্থাৎ অন্য কথায় বলা যেতে পারে যে ওই মেটালিক বন্ডিং বা ধাতব বন্ধনে আবদ্ধ পাশাপাশি দুটো যে ধাতব পরমাণু তাদের নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, সেটাই হয়ে যাচ্ছে তার ধাতব ব্যাসার্ধ। অর্থাৎ এটা নতুন কোনো ব্যাপার নয়, যেমন আমরাও দেখলাম ঠিক আগের বারে সমযোজী বন্ধনের ক্ষেত্রে, ঠিক অনুরূপভাবে এখানেও এরকম ধরে নেওয়া গেল যে একটা মেটালিক কেলাসে পরপর যে মেটালিক পরমাণুগুলো আছে পরপর আছে, তাহলে সেক্ষেত্রে এই যে দূরত্বটা, এই দূরত্বটা ডি, এবং এক্ষেত্রেও আগের বারের মতোই সমযোজী ব্যাসার্ধের মতোই আর ইকুয়ালস টু ডি বাই টু। এটা সবচেয়ে কাছাকাছি বা নিকটতম যে দুটো নিউক্লিয়াস আছে তাদের দূরত্বের অর্ধেককে আমরা এরকমভাবে মেটালিক ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ বলে ধরে নিই। এবার এখানে দেখো মেটালিকটাকে এমই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। পটাশিয়ামের যে ধাতব ব্যাসার্ধ বা মেটালিক যে রেডিয়াই সেটা হচ্ছে 2.13 আর্মস্ট্রং। এই মানটা আমাদের পরীক্ষা করে বিজ্ঞানীরা পেয়েছেন। এরপরে চলে আসি নেক্সট, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, তো সবার প্রথম এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের যে সংজ্ঞাটা সেটা আমরা বুঝে নিই, যে কোনো মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো পৃথক অণুর বা পরমাণুর, অ্যাকচুয়ালি এটা আমরা দেখব যে এই সংজ্ঞাটাকে বুঝে নিয়ে তাহলে এটা দেখব যে পরমাণুর কথাটা প্রযোজ্য হবে কখন না নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে, বা যেগুলোকে আমরা নোবেল গ্যাস বলি তাদের ক্ষেত্রে পরমাণুর কথাটা প্রযোজ্য। পৃথক অণুর নিকটতম দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই বলে। তাহলে আমাদের এখানে কঠিন অবস্থায় একটা পদার্থকে নিতে হবে, অবশ্যই ধাতু নয়, কারণ ধাতু হলে সেটা ধাতুরা সাধারণ উষ্ণতাতেই কঠিন পদার্থ, এবং ধাতুদের ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ বিষয়টা প্রযোজ্য। তাহলে বিশেষ করে যে সমস্ত পদার্থগুলো সাধারণ উষ্ণতায় গ্যাসীয় থাকে বা তরল থাকে তাদের ক্ষেত্রে এই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের একটা কনসেপ্টও কিন্তু আনা হয়েছে। তাহলে বলা হচ্ছে যে কোনো মৌলের কঠিন অবস্থায়, অর্থাৎ সেই মৌলটাকে কঠিন অবস্থায় আনতে হবে, অবশ্যই সেটা ধাতু নয়, সেই অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো পৃথক অণুর নিকটতম নিউক্লিয়াসের দূরত্বের যে অর্ধেক। এখানে এই ডায়াগ্রামটা লক্ষ্য করো তাহলে পরিষ্কার বুঝতে পারবে। দেখো এটা একটা অণু, এটা একটা অণু, দুটো পৃথক অণু, এই দুটো পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন আছে বোঝানো হয়েছে। এখানেও দুটো পরমাণু আছে যাদের মধ্যে সমযোজী বন্ধন আছে, এটা বোঝানো হয়েছে। তাহলে এই দুটো একই অণু, কিন্তু এই দুটো অণু একই, সেটা ক্লোরিন হতে পারে, সেটা ব্রোমিন হতে পারে, সেটা নাইট্রোজেন হতে পারে ইত্যাদি। নাইট্রোজেনটা বাদ দেবে এক্ষেত্রে, কারণ নাইট্রোজেনের ট্রিপল বন্ড আছে। আমরা ক্লোরিন বা ব্রোমিন যেখানে এক বন্ধন আছে, বা হাইড্রোজেন এইচএইচ এরকম কিছু একটা ধরে নেব। তাহলে এক্ষেত্রে একটা অণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, এটাকে D1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এটাও এই দুটোর মধ্যে ডিস্টেন্সটাও অবভিয়াসলি D1ই হবে, কারণ এই দুটো একই অণু, একই মৌলের অণু। এইবার খেয়াল করো তাহলে এই যে D1 সেটা ওই সমযোজী বন্ধনের সাপেক্ষে আন্তঃনিউক্লিয় দূরত্ব।
কিন্তু লক্ষ্য করো একটা অণুর সঙ্গে আর একটা অণুর নিউক্লিয়াসের যে দূরত্ব সেটা এবারে খেয়াল করো, এখান থেকে এটা, এই দূরত্বটাকেই কিন্তু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে আর কোভ্যালেন্ট ইকুয়ালস টু হাফ d1, এই দূরত্বের অর্ধেকটা কোভ্যালেন্ট বা সমযোজী ব্যাসার্ধ, এবং ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে হাফ অফ d2, তার মানে এই দুটো দূরত্বের অর্ধেকটা সেটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবারে দুটো তথ্য আমরা দেখে নিই। দুটো তথ্যের মধ্যে প্রথম তথ্যটা দেখো যে ক্লোরিনের ক্ষেত্রে কোভ্যালেন্ট যে ব্যাসার্ধ সেটার মানটা আমরা একটু আগে নির্ণয় করেছি 0.99 অ্যামস্ট্রম, কিন্তু তার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান 1.80 অ্যামস্ট্রম। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সমযোজী বন্ধনে মৌলের পরমাণুগুলো অনেক বেশি কাছাকাছি থাকে, সেক্ষেত্রে ডি এর মানও কম, তাহলে হাফ অফ ডি অর্থাৎ আন্তঃনিউক্লিয় দূরত্বটা কম হবে। কিন্তু ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে আন্তঃনিউক্লিয় দূরত্ব যেটা দুটো পরপর নিউক্লিয়াসের মধ্যে থাকবে সেটা তুলনামূলকভাবে বেশি হবে, কারণ এখানে সেই অর্থে কোনো সমযোজী বন্ধন দুটো অণুর মধ্যে থাকছে না, সেই কারণেই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মানটা বেশি হচ্ছে। এবার যদি ধরে নেওয়া যায় থিওরিটিক্যালি যে কোনো একটা মৌলের পরমাণু সেটা অণু গঠন করেছে এবং তার জন্য আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, মেটালিক ব্যাসার্ধ এবং কোভ্যালেন্ট ব্যাসার্ধ তিনটেই পরিমাপ করতে সক্ষম হয়েছি বলে থিওরিটিক্যালি আমরা যদি ধরে নিই, তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি হবে, মেটালিক ব্যাসার্ধের মান তার থেকে কম হবে, কোভ্যালেন্ট ব্যাসার্ধের মান সবচেয়ে কম হবে। এই অর্ডারটা কিন্তু মেনটেন করে চলবে। তাহলে এই গেল পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমাদের আলোচনা। আমরা এর পরে এই পারমাণবিক ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয় গ্রুপ বরাবর বা শ্রেণী বরাবর, কেন পরিবর্তন হয়, কীরকম ব্যতিক্রম আছে কিনা ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আমরা পরের আলোচনায় সেগুলো তুলে ধরবো।